চার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলেছে দোকানপাট, সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস। অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন। বিসর্জন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জনপদের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2.7 বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন সার্জিস। বলেন, দেশের মানুষের ত্যাগ ভুলে গিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক ইমেজ রক্ষায় সুশীল শাস্তি চায়, জাতি তা মেনে নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে দেশের মানুষ আপোষ করবে না বলেও জানান তিনি। শাপলা প্রতীক পাওয়া নিয়ে বাধা না থাকলেও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন সার্জিস। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন, তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। খুলনায় যুবককে ঘুমন্ত অবস্থায় হত্যা, গুলির খোসা উদ্ধার, পূর্ব শত্রুতার জেরে খুন ধারণা স্বজনদের। নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে মারধরে নিহত এক। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন করছেন ভক্তরা। এই মুহূর্তে বনানীতে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি রৌনকের কাছে। রৌনক, অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে মহানবমী। আগামীকাল বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিন ব্যাপী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবং এ কারণে কিন্তু ভক্ত অনুরাগী যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তাদের মন ভারাক্রান্ত। তারা উপচে পড়া ভিড় দেখেছি আমরা। যারা আসছেন, ভক্ত অনুরাগী যারা আছেন, তারা শেষবারের মতো দেবীর কৃপা নিতে আসছেন। কারণ আগামীকাল বিজয়া দশমীতে কৈলাসে ফিরে যাবেন স্বামীর বাড়িতে দেবী দুর্গা। এবং এ কারণেই কিন্তু পুরো মণ্ডপ জুড়ে উপচে পড়া ভিড় আমরা দেখছি। কারণ আজকের রাতই শেষ রাত, যে রাতে দেবীর সান্নিধ্যে তারা থাকতে পারবেন। এবং আমরা দেখেছি এ নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু আসলে নিরাপত্তা জোরদার আমরা দেখেছি। কারণ সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, সে কারণে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিয়েছে প্রশাসন। এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে কিন্তু প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু আসছেন, মণ্ডপ পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি তারা দেখছেন। এবং তারা বলছেন এখনও পর্যন্ত রাজধানী ঢাকায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, সেটা ঢাকার বাইরে। তবে ঢাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গাপূজা
উদযাপন হচ্ছে এবং আশা করা যায় আগামীকাল পর্যন্ত এই যে সনাতন ধর্মমতের অনুসারীদের যে সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব এটি খুব সুন্দরভাবেই আসলে তারা উদযাপন করতে পারবেন। তো এই ছিল রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে খুলনায় রয়েছেন সহকর্মী রুবেল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে সেখানকার সবশেষ তথ্য জানতে। সব উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে খুলনায়ও কিন্তু মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহানবমীর নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। এখানে আমরা দেখছি যে সন্ধ্যার পরে বিশেষ করে কিন্তু বর্ণিল আয়োজনে জমকালো হয়ে উঠেছে প্রতিটি মন্দির বা মণ্ডপ। এখানে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে দেবী মায়ের জন্য সামনে যে প্রার্থনা করছেন, নানা ধর্মীয় আচার করছেন, সাথে দেবী মায়ের দর্শন করছেন। একই সঙ্গে আমরা দেখছি এই যে উচ্ছ্বাস আর আনন্দ, সেই সাথে কিন্তু বিষাদেরও সুর রয়েছে। আজ মহানবমী 4টি দিন কিন্তু আনন্দ উৎসবে কেটেছে এখানে খুলনার বিভিন্ন পূজা মণ্ডপ মন্দিরে। 120টি পূজা মণ্ডপ মন্দিরে নগর জুড়ে কিন্তু আমরা দেখেছি এই উচ্ছ্বাস প্রতিদিনই ছিল এবং আগামীকাল যেটি বিজয়া দশমীর মধ্য দিয়ে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই উৎসবের আসলে সমাপ্তি ঘটবে। সে কারণে কিন্তু আমরা দেখছি যারা এখানে ভক্তরা আসছেন তারা কিন্তু এই আনন্দের সঙ্গে তাদের মধ্যে বিষাদের সুরও রয়েছে। একটু বলে রাখি, আমরা কিন্তু একেবারে খুলনা শীতলা মন্দিরের যে পুরো বাউন্ডারি সেই সীমানা জুড়ে কিন্তু আসলে দেখছি একের পর এক আসলে ভক্তরা কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু দেবী দর্শন করছেন, নানা রকম প্রার্থনা করছেন। ঠিক পাশেই কিন্তু আরেকটি মণ্ডপে কিন্তু আমরা দেখছি যে ধর্মীয় যে আচার রয়েছে সেটি পালন হচ্ছে, নানা রকম পূজা অর্চনা যেটি করা সেটি আসলে করা হচ্ছে। সব মিলিয়ে এই বর্ণিল আলোকসজ্জার সঙ্গে সঙ্গে যে উৎসব সেটি কিন্তু আসলে পুরোপুরি ফুটে উঠেছে খুলনার এই শীতলা মন্দির সহ পুরো খুলনা জুড়ে। একটু যদি বলে রাখি, এর পাশাপাশি কিন্তু আমরা যেটি দেখেছি শুরুতে মন্দিরে প্রবেশের জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তাদের কিন্তু সতর্ক উপস্থিতি রয়েছে। পুলিশ সদস্যরা প্রতিটি মন্দিরে কিন্তু উপস্থিত রয়েছেন, সেই সাথে আনসার সদস্যরা রয়েছেন। পাশাপাশি কিন্তু প্রতিটি মন্দিরে আমরা স্বেচ্ছাসেবকদের দেখেছি, তারাও কিন্তু আসলে যারা আসছেন এখানে এই মন্দিরগুলোতে আসছেন, মন্দিরগুলোতে যেখানে আসছেন সেখানে কিন্তু আসলে তারা তাদের প্রার্থনার কথা বলছেন। আমি যেটা আসলে বলছিলাম যে বিজয় দশমীর আগামীকাল সকালে কিন্তু বিভিন্ন মন্দিরে এবং মণ্ডপে কিন্তু আসলে পুজোর কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এরপরে বিকেল নাগাদ কিন্তু আসলে খুলনার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিসর্জনের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার আগেই কিন্তু সেই বিসর্জনের কাজ শেষ করতে হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শারদীয় দুর্গা উৎসবের সবশেষ খবর। মহানবমীর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং তার আগে ঢাকার বনানী থেকে। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। খাগড়াছড়ি 4 দিন পর খুলেছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি, দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। জনপদের সময় আরও থাকছে। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেল পথ প্রকল্পের কাজ আবারও শুরু। ভূমি অধিগ্রহণে সরকারের অর্থ বরাদ্দ। ঢাকা উত্তরাঞ্চল ট্রেন যোগাযোগের সময় বাঁচবে 4 ঘন্টা।
নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন তানফির হাসান শুভ। রাত 3:30টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে এসে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানফির। ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অর্থচারের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনপদে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। মনির, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।